গত 19 ও 20 তারিখে দিল্লি বৈঠকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার বাংলাদেশের কাউন্টার পার্ট খলিলুর রহমানকে সাদা বাংলায় কয়েকটা বিষয়ে একেবারে চূড়ান্ত হুমকি দিয়েছিলেন। তার মধ্যে সবচেয়ে বড় হুমকি ছিল বাংলাদেশের মাটিতে পাকিস্তানের আইএসআই এর সঙ্গে তাল মিলিয়ে যে ভারত বিরোধী জঙ্গি তৎপরতা চলছে তা বন্ধ না করলে ভারত নিজেই ব্যবস্থা নেবে সেটা বন্ধ করার। অর্থাৎ ভারতীয় সেনা বাংলাদেশে ঢুকে যাবে, তারপর শুধু যে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তা নয়, আরো অনেক হিসাব মেটাবে। খুব স্বাভাবিকভাবে ভারতের এই হুমকিকে কথার কথা মনে করার কারণ ছিল না। খোঁজ নিচ্ছিলাম এই হুমকি পেয়ে বাংলাদেশ কি করে। খবর আসছিল অসমর্থিত সূত্র থেকে যে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে নাকি সেখানকার সেনা, সরকার নয়, সে দেশের সেনা। কারণ সরকার চায়নি জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, তাহলে তো সরকারের গদিটা টলমল করে যাবে, পড়ে যাবে সরকার। আর সেনাও সরকারকে না জানিয়ে কিছু ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। তাই বাংলাদেশ সেনার কাছ থেকে এই ব্যাপারে ভারতীয় সেনার কাছে কিছু খবর এসে পৌঁছেছে। যদিও ভারত খুশি নয় ব্যবস্থার পরিমাণগত দিক দিয়ে, এবং সেটা বাংলা সেনাকে জানিয়েও দিয়েছে যে এইটুকুতে আমরা খুশি নই, এবং বলেছে যে উই ওয়ান্ট মোর অ্যাকশন, না হলে বিপদ আছে। কি সেই বিপদ বলবো সেটা, তার আগে জঙ্গিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে বাংলাদেশের সেনা তার কথা বলি। 19-20 নভেম্বর 2025 তারিখে দিল্লিতে বাংলা ও বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, তাই দিল্লিতে ভারত ও বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের ঠিক পরেই বাংলাদেশে একটি সামরিক অভিযান পরিচালিত হয়েছে। এই তথ্য বিভিন্ন সূত্র থেকে অসমর্থিত কিন্তু নির্ভরযোগ্য আমরা পেয়েছি। নিচে ঘটনাগুলোর বিস্তারিত যোগসূত্র তুলে ধরা হলো। 1, অজিত ডোভাল ও খলিলুর রহমানের বৈঠকটি মূলত কলম্বো সিকিউরিটি কনক্লেভের অংশ ছিল, তবে দুই দেশের নিরাপত্তা প্রধানরা গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়েও একান্ত বৈঠক করেন। ভারতীয় সংবাদ মাধ্যম ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে ভারত এই বৈঠকে সীমান্তের ওপার থেকে আসা জঙ্গি হুমকি এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর, যেমন কুকি চিন বা কেএনএফ, তাদের কার্যক্রম নিয়ে ভারতের উদ্বেগের বিষয়টি জোরালোভাবে তুলে ধরেছিল। বৈঠকের অব্যবহিত পরেই সামরিক অভিযান করে বাংলাদেশ সেনা। বৈঠকের মাত্র 4 দিন পর 24 নভেম্বর 2025 বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে একটি বড় ধরনের অভিযান চালায়। তাদের লক্ষ্যবস্তু ছিল কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা বম পার্টি। ভারত দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে এই গোষ্ঠীটি সীমান্তের দুপাশেই অস্থিরতা তৈরি করছে এবং মিজোরাম সীমান্তে ভারতের নিরাপত্তার জন্য তারা হুমকি। এর ফলাফল কি হলো এই সামরিক অভিযানের? বান্দরবানের রুমা উপজেলার গহীন জঙ্গলে সেনাবাহিনীর এই বিশেষ অভিযানে 3 জন কেএনএফ জঙ্গি নিহত হয়। সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এই জায়গাটি, অভিযানটি মূলত বান্দরবান ও রাঙামাটি সংলগ্ন দুর্গম সীমান্তবর্তী এলাকায় পরিচালিত হয়েছে, যা ভারতের মিজোরাম সীমান্তের খুব কাছে। ভারতের অজিত ডোভালের অন্যতম দাবি ছিল জঙ্গি ঘাঁটি বাংলাদেশের যেগুলো, সেগুলো গুটিয়ে দিতে হবে, ভেঙে দিতে হবে। সেই জঙ্গি ঘাঁটিতে তো শুধু কেএনএফ নয়, বাংলাদেশের নিজস্ব জঙ্গিরাই আছে তার মধ্যে বেশি। আনুষ্ঠানিকভাবে এই দাবি স্বীকার করা না হলেও ঘটনা প্রবাহ অত্যন্ত ইঙ্গিত দিচ্ছে। কাকতালীয় নাকি পরিকল্পিত জানা যায় না। অজিত ডোভাল নিরাপত্তার বিষয়ে জিরো টলারেন্স বা কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা দেওয়ার ঠিক পরেই এই অভিযান পরিচালিত হয়েছে। বিশ্লেষকদের ধারণা, ভারত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য শেয়ার করেছিল খলিলুর রহমানের সঙ্গে, যার ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী এই সার্জিক্যাল ঢাঁচের অপারেশনটি চালায়। কিন্তু শুধু কেএনএফ কেন, কেএনএফ এর সাথে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের এবং কোনো কোনো ক্ষেত্রে আন্তঃসীমান্ত অস্ত্র চোরাচালান চক্রের যোগসাজশ রয়েছে। তাই এই ঘাঁটিগুলো উড়িয়ে দেওয়া ভারতের নিরাপত্তার জন্য স্বস্তিদায়ক। কিন্তু বাংলাদেশের নিজস্ব যে জঙ্গিরা আছে, তাদের নিজেদের যে জঙ্গিরা আছে, ওই আল শামস, আল বদর, এবিটি, হিজবুত তাহরির, এই যেসবগুলো রয়েছে,
তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা? কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এবং তার জন্য ভারত এই ব্যবস্থাতে সন্তুষ্ট নয়। এটুকুতে ভারত বেশ বড় ধরনের 12টি জঙ্গি ঘাঁটির তালিকা দিয়েছিল খলিলুর রহমানের হাতে। তার মধ্যে মাত্র 2-3টির ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ, সেগুলো ওই কেএনএফ জঙ্গিদের ব্যাপারে, বাকিগুলো যথারীতি আছে। বাংলা সেনা বলছে তাদের নিজেদের জঙ্গি, বাংলাদেশের নিজের জঙ্গিদের ক্ষেত্রেও নাকি শীঘ্র ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু ভারতের কাছে গোয়েন্দা সূত্র থেকে খবর এসেছে সেনাবাহিনীর এই অ্যাকশনের বিরুদ্ধে ইউনূস সরকারের সমর্থক যারা আছে, যেসব দলগুলো, বিশেষ করে জামাত, এনসিপি, এমনকি বিএনপি, তারা খেপে গেছে। তারা ইউনূসকে দিয়ে সেনার হাত বেঁধে রেখেছে, বেঁধে দিয়েছে। ফলত অ্যাকশনে যাওয়ার ব্যাপারে প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছে ভারত। যেটা বলেছিলাম না এর আগে একটা ভিডিওতে, যে টাইম বোমা দিয়ে দিয়েছেন একবারে দিন ঠিক করে, সেদিন 7 দিন কিংবা 15 দিন, বিভিন্ন কারণ এই ব্যাপারে তো কোনো আধিকারিক জানকারি নেই, সুতরাং একটা দিন ঠিক করেছে এটা জানা গেছে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে অভিযান হয়েছে বটে, তবে সেখানটায় বড় কিছু হয়নি। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে অবশ্য এই বিষয়ে খবর ব্ল্যাকআউট করা হয়েছে, তবে ভারতীয় গোয়েন্দারা কনফার্ম করেছে যে বান্দরবান জেলার দূরবর্তী ক্যাম্পে রোহিঙ্গা যুবক এবং জঙ্গি সংগঠনের সদস্যদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় একই ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সিলেট জেলা পাকিস্তানের সামরিক প্রশিক্ষকদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ ক্যাম্প চলছে। প্রশিক্ষণের বিষয়বস্তু হলো এই ক্যাম্পগুলিতে আইইডি তৈরি, গেরিলা কৌশল এবং সীমান্ত অনুপ্রবেশ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই ক্যাম্পগুলোর বেশিরভাগই চলছে যথারীতি চালু আছে উত্তর বাংলাদেশের জঙ্গি ক্যাম্পগুলো, আর এতেই খেপে গেছে ভারত, এবং প্রথম টার্গেট রেখেছে ওই উত্তর বাংলাদেশের অংশ, শিলিগুড়ি করিডোরের লাগোয়া সীমান্ত। প্রস্তুতি পর্ব শেষ, এখন শুধু ফায়ার বলার অপেক্ষা, তারপরে ধুমধুমার শুরু হবে। কিরকম প্রস্তুতি ভারতের? কোন দেশের, দেখুন, কোন দেশের সেনাবাহিনীর লাইভ বা প্রকৃত সেনা সংখ্যা এবং মজুত করা অস্ত্রের সুনির্দিষ্ট তালিকা গোপন থাকে, পাওয়া যায় না। তবে সামরিক গঠনের বা ফরমেশনের সাধারণ কাঠামো এবং ওপেন সোর্স বা জনসমক্ষে আসা তথ্যের ভিত্তিতে একটি ধারণা দেয়া যায়। ভারতের সামরিক উপস্থিতিটা কিরকম? ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের অধীনে এই এলাকাটি অত্যন্ত সুরক্ষিত, ওই শিলিগুড়ি করিডোরের ওই এলাকা। মূল দায়িত্ব পালন করে ত্রিশক্তি কোর। প্রধান ঘাঁটি ওর অবস্থান হলো সুকনা, এটা শিলিগুড়ির খুব কাছে, এবং এখানে 33 নম্বর কোরের সদর দপ্তর। এটি এই পুরো অঞ্চলের প্রধান কমান্ড সেন্টার। বিন্নাগুড়ি, এখানে 20 মাউন্টেন ডিভিশন, কিরপান ডিভিশন আছে, তার সদর দপ্তর। এই ডিভিশনটি মূলত ডুয়ার্স এবং করিডোরের সুরক্ষার দায়িত্বে থাকে। কালিম্পং, এখানে 27 মাউন্টেন ডিভিশন, স্ট্রাইকিং লায়ন নাম তার সদর দপ্তর। যদিও এটি পাহাড়ে, তবুও করিডোরের উত্তর দিকের সুরক্ষায় এটি গুরুত্বপূর্ণ। এছাড়া নতুন ফরওয়ার্ড বেস হয়েছে অতি সম্প্রতি। ভারত সরকার এই করিডোরকে আরো শক্তিশালী করতে 3টি নতুন গ্যারিসন বা ফরওয়ার্ড বেস তৈরি করেছে। চোপড়ায়, যেটা উত্তর দিনাজপুর বা বাংলাদেশ সীমান্তের খুব কাছে, কিষানগঞ্জ বিহার সীমান্তে, ধুবড়ি আসাম সীমান্তে, এবং বিমান ঘাঁটি আছে হাসিমারায়, আলিপুরদুয়ারে অবস্থিত। এই ঘাঁটিটি কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে ভারতীয় বিমান বাহিনীর 101 স্কোয়াড্রন মোতায়েন রয়েছে, যারা অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান পরিচালনা করে। আছে বিমান দপ্তর আছে বাগডোগরায়। এটি মূলত হেলিকপ্টার ইউনিট এবং পরিবহন বিমানের জন্য ব্যবহৃত হয়, যা দ্রুত সৈন্য রসদ পাঠায়। আনুমানিক সৈন্য সংখ্যা কত আছে? আনুমানিক সৈন্য সংখ্যা 40 থেকে 50 হাজার। সাধারণত, অসাধারণ ক্ষেত্রে এটা আরো বেড়ে যায়। আর যুদ্ধাস্ত্র, ওই যে বললাম রাফাল ফাইটার জেট আছে, MI-17 আছে, হেলিকপ্টার, চিনুক হেলিকপ্টার আছে, হেভি লিফট হেলিকপ্টার আছে, স্থলপথে T-72 ক্যাম্প, T-92 যে ট্যাঙ্ক,
T-72, T-90 ভীষ্ম ট্যাঙ্ক আছে সমতল এলাকার জন্য। এছাড়া আছে বোফোর্স এবং M777 আল্ট্রালাইট হাউইটজার পাহাড়ি এলাকার জন্য। আর আকাশ প্রতিরক্ষা এয়ার ডিফেন্স সিস্টেম আছে S-400। এবার দেখা যাক বাংলাদেশের প্রস্তুতিটা কেমন। দেখুন, শিলিগুড়ি করিডোরের ঠিক উল্টো দিকে বাংলাদেশের উত্তরাঞ্চল বা রংপুর রিজিয়ন অবস্থিত। এই এলাকাটি বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর এরিয়া কমান্ডের অধীনে। প্রধান ঘাঁটি তার হলো রংপুর সেনানিবাস, রংপুর ক্যান্টনমেন্ট। এটি এই অঞ্চলের প্রধান সামরিক ঘাঁটি। এখানে 66 পদাতিক ডিভিশন ইনফ্যান্ট্রি ডিভিশনের সদর দপ্তর। এছাড়া সৈয়দপুর সেনানিবাস, এটি রংপুরের কাছেই অবস্থিত এবং এখানে ইএমই সেন্টার এবং আর্টিলারি ইউনিটের উপস্থিতি। খোলাহাটি সেনানিবাস দিনাজপুরের পার্বতীপুরে, এটিও কৌশলগতভাবে ভারতের করিডোরের খুব কাছে। আনুমানিক সৈন্য যুদ্ধাস্ত্রের ধরনটা কি? সব মিলে সৈন্য সংখ্যা এই ডিভিশনে আছে মোটামুটি 10,000 থেকে 15,000। রংপুরের আশেপাশের ব্রিগেডগুলো মিলিয়ে এই অঞ্চলে সর্বাধিক 20,000-এর মতো সৈন্য মোতায়েন থাকতে পারে। আর যুদ্ধাস্ত্র আর্মড বা সাজোয়া বাহিনী আছে। রংপুর ডিভিশনের অধীনে আর্মার্ড রেজিমেন্ট বা ট্যাঙ্ক ইউনিট রয়েছে। এখানে সাধারণত MBT 2000 বা টাইপ 69 ট্যাঙ্ক ব্যবহার করা হয়। আর্টিলারি কামানের গোলা বা আর্টিলারি ব্রিগেড আছে, 66 আর্টিলারি ব্রিগেড। পদাতিক বাহিনী তাদের আধুনিক অ্যাসাল্ট রাইফেল, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এবং মোটর সজ্জিত পদাতিক বাহিনী আছে। তুলনামূলক আলোচনা করলে দেখব ভারতের কাছে বাংলাদেশ সামরিক শক্তির বিচারে কোনো প্রতিপক্ষ নয়। তবু ওই যে কথাই আছে না, প্রতিপক্ষকে কখনো ছোট করে দেখতে নেই, কারণ পচা শামুকেও পা কাটে। তাই ভারত তার প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে রেখেছে, কারণ ভারত জানে সুযোগের সদ্ব্যবহার করতে চীন নেমে যেতে পারে সংঘাতে। ট্রাম্প সাহেবের মতিগতির হদিশ পাওয়া ভার, তাই প্রস্তুতি চূড়ান্ত করে রেখেছে ভারত। সবচেয়ে বড় কথা, ভারত আর নীরব দর্শক হয়ে যে থাকবে না, সেই বার্তা খলিলুর রহমান মারফত পাঠিয়ে দিয়েছে ইউনূস সরকারের কাছে। একেবারে ডেডলাইন সমেত বার্তা, এই তারিখের মধ্যে যা করার করো, নইলে আমরা ঝাঁপিয়ে পড়ব। এখন দেখার বাংলাদেশ সরকার কি করে এবং কি চায়। ইউনূস মাঝেই সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেন। ভারত ছাড়া আর কার সঙ্গে তিনি যুদ্ধ করবেন? তার সেনাপতিরা, তার সঙ্গী সাথীরা, তারা ভারতের বিরুদ্ধে 50 লক্ষ সৈন্য, যুবক সৈন্য নামাবার কথাও বলেন। ভারতের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতির কথা ইউনূস যেমন বলেন তেমন বলেন তার সাথীরা। এবার তাদের মনের আশা পূর্ণ হবে বলে মনে হচ্ছে। কারণ তবে মুশকিলটা হচ্ছে কি, এই লড়াই তো মুখে হবে না, ফেসবুকে হবে না, এই লড়াই হবে অস্ত্র এবং সৈন্য সামন্তের উপরে। সুতরাং এই লড়াইটা এবার ইউনূস সাহেব এবং তার সঙ্গীদের লড়াইয়ের স্বাদ পূর্ণ হবে। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে বিশ্বব্যাপী আওয়ামী লীগ নিয়ে আলোচনা। কাতার থেকে খলিলুর রহমান কি বার্তা নিয়ে এলেন, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। গতকালকে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আওয়ামী লীগ ডিসেম্বরে বিজয় উৎসব করবে। বিজয় উৎসব কি উদ্দেশ্যে? এই যে আওয়ামী লীগ এই মুহূর্তে কাজকর্ম করতে পারছে না, আওয়ামী লীগ নির্বাসনে, আওয়ামী লীগকে সরকার প্রজ্ঞাপন জারি করে কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে। এই সব কিছু ডিসেম্বরের যে কোনো সময় উন্মুক্ত হয়ে যাবে, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা উঠে যাবে। এই আলামতটা আমি গতকালকেও খুব জোরালোভাবে পেয়েছি, তার প্রেক্ষিতে ভিডিও দিয়েছি এবং আজকে আবারও কথা বলতে এলাম। বিশেষ করে এই যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, আপনারা জানেন যে গত 25 নভেম্বর তিনি কাতার সফরে গিয়েছিলেন এবং কাতার থেকে তিনি গতকালকে দেশে ফিরে এসছেন এবং খুব স্ট্রং বার্তা নিয়ে এসছেন। কাতারেও আলোচনার মূল বিষয় ছিল কাতারের প্রাক্তন গোয়েন্দা প্রধান খুলাফি আওয়ামী লীগের নির্বাচনী ভবিষ্যৎ নিয়ে দোহায় আলোচনা করেছেন। এমন একটি শিরোনামও করেছে ভারতীয় একটি বার্তা সংস্থা গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী তার গতকালকের একটি স্টোরিতে। নর্থ ইস্ট নিউজের সেই স্টোরিতেও চন্দন নন্দী বলেছেন যে কাতারের শীর্ষ গোয়েন্দা প্রধানের সঙ্গে খলিলুর রহমানের আলাপ হয়েছে এবং শুধু তাই নয়, এই কাতার বৈঠকটির জন্য ভারত থেকে উড়ে গিয়েছিলেন ভারতীয় নিরাপত্তা কর্মকর্তাদের শীর্ষ ব্যক্তিত্ব এবং সেখানে কাতারের
প্রাক্তন গোয়েন্দা প্রধান, বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা এবং ভারতীয় শীর্ষ আধিকারিকের মধ্যে আলোচনা হয়েছে। শুধু তাই নয়, মার্কিন একাধিক শীর্ষ কর্মকর্তা, কাতারে অবস্থানরত একাধিক শীর্ষ কর্মকর্তার সাথে আলাপ হয়েছে। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ, আওয়ামী লীগের পুনর্বাসন ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেখানে রোহিঙ্গা পুনর্বাসন নিয়েও আলোচনা হয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। বাংলাদেশ এবং ভারতের নিরাপত্তা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। ভারত সীমান্তে জঙ্গি তৎপরতা, জঙ্গি কার্যক্রম ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আওয়ামী লীগকে নিয়ে, আওয়ামী লীগ কিভাবে নির্বাচন করবে, নির্বাচনী প্রক্রিয়া, এবং শুধু তাই নয়, ইউনূস সরকারের মেয়াদ নিয়েও আলোচনা হয়েছে এবং ইউনূস সরকার আগামী নির্বাচন করবে কি করবে না এগুলো নিয়েও আলোচনা হয়েছে। মোটামুটি খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অন্যান্য সূত্র বলছে, নর্থ ইস্ট নিউজ বলছে, সবকিছু মিলে ইউনূস নির্বাচন করবে না, এটি মোটামুটি নিশ্চিত। এখন কি প্রক্রিয়া, কোন প্রক্রিয়ায় একটা তত্ত্বাবধায়ক সরকার হবে সেটি এখনো আলোচনাধীন, চূড়ান্ত সিদ্ধান্তে আসেনি। মার্কিন কর্মকর্তারা খলিলুর রহমানকে মোটামুটি বার্তা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে, সোজা কথা। এবং ভারতীয় কর্মকর্তারাও মোটামুটি চাপ দিয়েছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে সোজা কথা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। ভারত তো আর সরাসরি আওয়ামী লীগ বলে না, বিশেষ কোনো রাজনৈতিক দলের কথা বলে না। ভারত সবসময় যেটি বলে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে কিন্তু আওয়ামী লীগ। বারবার আওয়ামী লীগ বললে তাহলে ওই যে আমি যেভাবে বলি যে পুরো ভারত অল ইন্ডিয়া আওয়ামী লীগ করে, প্রকাশ্যে বলি কোনো রকম রাগ ঢাক ছাড়া, ভারত তো এটা বলবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে পুরো ভারত আওয়ামী লীগ করে। ভারতীয় কর্মকর্তা যেটি বলেছে যে আওয়ামী লীগের অংশগ্রহণে নির্বাচন হতে হবে। মার্কিন কর্মকর্তারাও মোটামুটি একটা জায়গায় এসে যে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে। এবং কাতারের যে সাবেক গোয়েন্দা প্রধান, তিনি এই বৈঠকগুলোর সমন্বয় করেছেন বলা যায়। দোহা বৈঠকের মূল বিষয় ছিল নির্বাচন অনুষ্ঠিত হলে তাতে আওয়ামী লীগের অংশগ্রহণ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন, এমন একটি বার্তা ছিল। শুধু তাই নয়, আরো এই দোহা বৈঠক ছাড়াও কদিন আগে আপনারা জানেন যে ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করে গেছেন এবং ভুটানের প্রধানমন্ত্রী গত 22শে নভেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করে বার্তা দিয়েছেন যে সব দলের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক একটি নির্বাচন করতে হবে। এবং ভারত যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের উপর জোর দিয়ে আসছে, তার পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন এবং শরণার্থীদের প্রত্যাবাসনের জন্য সম্ভাব্য প্রক্রিয়া সম্পর্কেও ভারতীয় কর্মকর্তা খলিলুর রহমান এবং খোলাইফির মধ্যে বৈঠকে আলোচনা করা হয়। খোলাইফি বলতে কাতারের গোয়েন্দা প্রধান। অর্থাৎ চারিদিকে কিন্তু আওয়ামী লীগের অংশগ্রহণ আপনি আটকায় রাখবেন কিভাবে, দাবায় রাখবেন কিভাবে, যেভাবেই হোক আওয়ামী লীগের অংশগ্রহণ সহ আগামী নির্বাচনটা হবে, এই বার্তাটাই খলিলুর রহমান গতকালকে নিয়ে এসছেন কাতার থেকে। এবং আমরা এগুলো নভেম্বর মাস প্রায় শেষ দিকে চলে এসেছি, আর একদিন আছে। আমি বারবার বলছি যে ডিসেম্বরে আওয়ামী লীগ বিজয় উৎসব করবে। এই বিজয় উৎসবের আলামত চারিদিক থেকে খবর পাওয়া যাচ্ছে, চারিদিকে বার্তা আসছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হবে না। সেই বার্তাটাই নিয়ে এসছেন খলিলুর রহমানও। এখন দেখার বিষয় যে বিষয়গুলো আসলে কিভাবে হয়। খুব জটিল একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি। ইউনূস সরকারের কিভাবে চলে যাওয়া, কিংবা ইউনূস সরকারের রিপ্লেস কিভাবে হবে, কিংবা তত্ত্বাবধায়ক সরকার হবে কিনা, বা তত্ত্বাবধায়ক সরকারের রায়টা তো দিয়েছে যে ওই যে লাস্ট যে রিভিউয়ের রায় হয়েছে সেটি 14 থেকে। তার আগে কি সরকার হবে, কোন ফরম্যাটে সরকার হবে, কোন প্রক্রিয়ায় হবে, কিভাবে নির্বাচন হবে, কে নির্বাচন করবে, এই বিষয়গুলো আছে। এই বিষয়গুলো হয়তো আমরা ডিসেম্বরের প্রথমার্ধের মধ্যেই পরিষ্কার হয়ে যাব, কারণ প্রথমার্ধে তফসিল ঘোষণা ইত্যাদি বিভিন্ন বিষয় আছে, এগুলো খুব শীঘ্রই পরিষ্কার হবে। অর্থাৎ এ কথা পরিষ্কার যে আওয়ামী লীগ নিয়ে চারিদিকে আলাপ আলোচনা চলছে এবং আওয়ামী লীগকে অংশগ্রহণ করবার বার্তা নিয়েই হাজির হলেন, দেশে ফিরলেন খলিলুর রহমান গতকালকে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।